মেরিনা লাইভ স্টুডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, ফার্স্ট মেরিনার এই পরীক্ষামূলক সম্প্রচারে প্রতিদিনকার যে আয়োজন থাকছে সংবাদ, স্থানীয় সংবাদ বিষয়ক পর্যালোচনা, আর আমাদের হাতে আছে কক্সবাজার থেকে প্রকাশিত আজকে প্রায় 15টি দৈনিক। আর এই সংবাদ পর্যালোচনায় আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন রামপুরের অধ্যাপক ইজ্জতুল্লাহ এবং দেশ টিভির কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোনের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম। তো দর্শক, আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমাদের হাতে যে দৈনিক রয়েছে, প্রথমে যে দৈনিকটি রয়েছে দৈনিক সাগর দেশ। সাগর দেশ পত্রিকার যে প্রধান শিরোনাম, শীর্ষ সংবাদ করা হয়েছে রাষ্ট্রপতির সাথে খালেদার বৈঠক, হাসিনার অব্যাহতি সহ 8 দফা দাবি। আর সেকেন্ডলি যেটা করা হয়েছে প্রাথমিক সমাপনী ও একতেদায়ী পরীক্ষা শুরু আজ। জেলায় 90টি কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা 47,598 জন। আর এখানে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি সালাউদ্দিন আহমেদ, সিএবি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। হাতে আরেকটি রয়েছে দৈনিক আপন কণ্ঠ, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক। দৈনিক আপন কণ্ঠে যে প্রধান যে সংবাদটি রয়েছে, শীর্ষ সংবাদ, জেলার 86টি কেন্দ্রে 4,47,910 জন পরীক্ষার্থী। পিএসসি একতেদায়ী পরীক্ষা শুরু আজ। এই হচ্ছে আপন কণ্ঠের যে শিরোনাম। সেই সাথে এখানে আমাদের হাতে আছে কক্সবাজার থেকে প্রকাশিত আরেকটি দৈনিক, দৈনিক দৈনন্দিন। দৈনন্দিনের যে প্রধান শিরোনামটি ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, রাষ্ট্রপতির সাথে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ। এছাড়াও এখানে যে সেকেন্ড লিডটি রয়েছে, 1000 কোটি টাকা রাজস্ব আয়ের সম্ভাবনা, চকরিয়া সবুজ বৃক্ষ রাজিতে ভরপুর ফাঁসিয়াখালী রেঞ্জের বনাঞ্চল। দর্শক, এটা অত্যন্ত সম্ভাবনার একটি সংবাদ যে চকরিয়ায় যে ফাঁসিয়াখালী রেঞ্জের যে বনাঞ্চল রয়েছে, সেই বনাঞ্চল সবুজ বৃক্ষতে ভরে উঠছে এবং রাজস্ব আয় হবে। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন জনাব নজরুল ইসলাম? ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আমাদের যে সংবাদগুলো আমরা পত্র পত্রিকায় পড়ি এবং আজকে যেগুলো দেশের শিরোনাম, তার মধ্যে অনেক জাতীয় পর্যায়ের শিরোনাম আছে। এখানে কিছু আমাদের কোমলমতি শিশুদের যেটি সবচাইতে বৃহৎ পরীক্ষা, পিএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই সংবাদগুলো যেমন আমাদের বর্তমান রাজনৈতিক সংকটের মধ্যে আমরা অনেক বেশি এগুলো নিয়ে উদ্বিগ্ন আছি। পাশাপাশি যে সবুজের যে একটি ফাঁসিয়াখালী রেঞ্জে যে একটি সবুজের সম্ভাবনা আমরা দেখছি, এটি আমাদের মনে হয় কক্সবাজার সহ সারা পৃথিবীর জন্য একটি বিশাল পাওনা। কারণ সারা বিশ্বে পরিবেশ বিপর্যয়ের কারণে আমাদের যে প্রকৃতির বৈষম্য সৃষ্টি হয়েছে, এই প্রাকৃতিক বৈষম্যের কারণে বাংলাদেশের যে ষড়ঋতুর দেশ, সেই ষড়ঋতুর অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না। পাশাপাশি আমাদের জীবনযাত্রা, আমাদের যে শারীরিক এবং আমাদের যে পরিবেশগত যে বিপর্যয়গুলো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এগুলা এরকম সবুজ বিপ্লবের মাধ্যমে আমরা যদি সারা পৃথিবীময় জাগরণ তুলতে পারি, এই ধরনের খবরকে যদি সবাই সহজেই গ্রহণ করতে পারে, তাহলে তারা উৎসাহিত হবে। সেটা অত্যন্ত একটি সম্ভাবনার জায়গা। আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে, দৈনিক হিমছড়ি। দৈনিক হিমছড়িতে যথারীতি বেগম খালেদা জিয়ার সাথে রাষ্ট্রপতির যে সাক্ষাৎ, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে আরেকটি সংবাদ আছে, নাগপুরে আবারও জনদস্যুদের অপতৎপরতা। এবং এখানে আরেকটি যে সংবাদ আছে, জেলা আওয়ামী লীগের টিকিট পেলেন সালাউদ্দিন মুজিব। তো আচ্ছা, আমাদের এখানে যে অতিথি আছেন জনাব ইজ্জতুল্লাহ, আপনি কিভাবে দেখছেন যে এখানে এর আগে আমরা আলোচনা করেছি যে অনেকগুলো প্রায় 90টি কেন্দ্রে যে পিএসসি একতেদায়ী পরীক্ষা শুরু হচ্ছে এবং এই যে রাজনৈতিক সংকট কাল চলছে, এই সংকট কালে যে পরীক্ষাগুলো যদি হরতাল হয়, তাহলে পরীক্ষাগুলো স্তব্ধ হয়ে যায়। শিক্ষার্থীর যে কথা বলছিলেন যে নজরুল ইসলাম, তো সমগ্র বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই এই যে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, দর্শকদের ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে আপনি আলোচনা তুলে ধরেছেন যে পিএসসি পরীক্ষা, এটা 5 বছর থেকে 6 বছর অধ্যয়ন পর একটা শিশু প্রথম তার
জীবনের পরীক্ষায় অংশগ্রহণ করে। অত্যন্ত প্রাসঙ্গিক কারণ এটা শুধু তার বিষয় নয়, এটা দেশের বিষয়, এটা তার মা বাবার বিষয়, এটা পরিবারের বিষয়, এটা সমাজের বিষয়, এটা প্রত্যেকের স্বার্থ বলে আমি মনে করি। সঙ্গত কারণে এই বিষয়গুলো আপনি যেটা বলেছেন যে হরতালের কারণে কি হতে পারে, শিশুদের মনে কি প্রভাব ফেলতে পারে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা শিশু মানে সবুজের বিষয়, শিশু মানে আমাদের প্রত্যাশার জায়গায়, শিশু মানে এটা আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার বিষয়। সঙ্গত কারণ আমি মনে করি যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই প্রতিষ্ঠান হোক, আমরা শিশুদের ভবিষ্যতের কথা ভেবে, আমাদের প্রিয় বাংলাদেশের ভবিষ্যতের কথা ভেবে, আমাদের সমাজের অনাগত জীবনের কথা ভেবে আমরা সকল প্রকারের নেতিবাচক কাজগুলো থেকে আমরা বিরত থাকবো, এটা আমরা প্রত্যাশা করি, এটা আমরা আশা করি। আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে, দৈনিক আজকের কক্সবাজার। এটাতে যথারীতি বিরোধী দলীয় নেত্রীর সাথে রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার কথা আছে, তার পাশাপাশি যে সেকেন্ডারি বক্স আইটেম করে করা হচ্ছে। সভাপতি সালাউদ্দিন ও সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের কমিটিতে শেখ হাসিনার শরীর। আমি নজরুল ইসলামের কাছে জানতে চাইবো যে আসলে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো বার্তা প্রেরিত হয়নি, যে বার্তাটি তবে এখানে শরীর রয়েছে কিনা, আর জেলা আওয়ামী লীগের আসলে কমিটি কি হতে যাচ্ছে। আসলে বিভিন্ন পত্র পত্রিকায় আজকে যে খবরটি এসেছে, এই ধরনের খবর আরো কিছুদিন আগেও কক্সবাজারের বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে এবং রাজনৈতিক সচেতন মহল সবাই বিষয়টি ওয়াকিবহাল আছেন যে জেলা আওয়ামী লীগের কমিটি সম্মেলন যেহেতু যথারীতি সময়ে না হয়, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে দলের সভানেত্রী এবং সাধারণ সম্পাদক স্বাক্ষর করে এটি ঘোষণা করবে। তবে আজকে যে খবরগুলো পত্র পত্রিকায় দেওয়া হয়েছে, এটি আমার মনে হয় এটা যথাযথভাবে সম্পূর্ণ নয়, তথ্যবহল নয়, কারণ এখনো পর্যন্ত সভানেত্রী এবং সাধারণ সম্পাদক স্বাক্ষর করেননি, কারণ ওনারা জাতীয় রাষ্ট্রীয় কারণে অনেক ব্যস্ত আছেন এবং গতকালকে যেটি স্বাক্ষর করার কথা ছিল এটি মানে আপনার ছাপার অক্ষরে এটা তৈরি না হওয়ায় এটা আজকে এটা সময় দিয়েছেন। আমরা আশা করতেছি এর আজকে সন্ধ্যার মধ্যে এটি স্বাক্ষর হবে। তবে সভাপতি সাধারণ সম্পাদকের বিষয়ে যে জিনিসটা এসেছে অনেক আগে থেকে এটা নিশ্চিত আছে। তাহলে জেলা কমিটির আনুষ্ঠানিকতা বাকি কমিটি চূড়ান্ত, কমিটি সভাপতি সাধারণ সম্পাদক চূড়ান্ত, বাকি কমিটি এটি যখন অনুমোদন পূর্ণাঙ্গ কমিটি আসছে তখন আমরা বাকি কমিটি। আচ্ছা, যদি কমিটি হয় তাহলে রাজনীতিতে কি প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? এখানে আসলে কক্সবাজারের যা আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন ধরে এখানে সাংগঠনিক ভাবে বেশ যারা আওয়ামী লীগের দুর্বলতা ছিল, যে দুর্বলতায় কাটিয়ে ওঠার জন্য কেন্দ্র থেকে বারবার সম্মেলনের তাগিদ দিয়ে এসেও যথাসময়ে মানে সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা যথাসময়ে সম্মেলন করতে পারি নাই। এখানে মূলত এই সম্মেলনে যে নতুন কমিটি আসছেন, এখানে বিশেষ করে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, উনি কক্সবাজারের একজন সম্পাদকময় রাজনৈতিক নেতৃত্ব। সবাই আশা করছে তার বরিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এখানে কক্সবাজারের আওয়ামী লীগের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, সাংগঠনিক ঐতিহ্য, এটা ফিরে আসবে এবং ওনারও যেটা রাজনৈতিক কমিটমেন্ট, উনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে আগামীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এখানে আওয়ামী লীগ সবকটি আসন না পেলেও একাধিক আসন যাতে উনি ফিরিয়ে আনতে পারেন তার জন্য কাজ করবেন। আচ্ছা, আমাদের হাতে আরো কয়েকটি দৈনিক আছে। দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক আমাদের কক্সবাজারের প্রধান যে সংবাদটি করা হচ্ছে, সংকট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান খালেদা। এরপর রয়েছে দৈনিক সৈকত পত্রিকা, 30 মন্ত্রী বাদ করছেন, আছেন দাপুটেরাও, মন্ত্রীদের অশ্রু সজল বিরাট। সেই ক্ষেত্রে আছে যে প্রধান যে শীর্ষ সংবাদটি রয়েছে, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ, শেখ হাসিনার অব্যাহতি সহ খালেদার 8 দফা। আসলে অধ্যাপক বিজয়ুল্লাহ, আপনি কি বলবেন যে বাংলাদেশের যে সংকট নিরসন হওয়া অত্যন্ত জরুরি, শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য নয়, রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র অব্যাহত রাখার জন্য এই সংকট নিরসন খুব জরুরি। কিন্তু খালেদা জিয়া যদি আমার অবস্থানে থাকে তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেশ? আবার অন্যদিকে রাষ্ট্রপতিকে প্রধান বলছেন, রাষ্ট্রপতি দলীয় রাষ্ট্রপতি, তাহলে আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ধন্যবাদ। আচ্ছা, অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমি যে কথা বলতে চাই সেটা হলো যে রাষ্ট্রপতির কাছে গিয়েছেন, দলীয় প্রধানের কাছে বা দলীয় রাষ্ট্রপতির কাছে না, আমরা রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখি। আর বাংলাদেশের রাষ্ট্রপতি তার যে অর্জন গতদিনে
তার বিগত রাজনৈতিক যে ক্যারিয়ার, সেখান থেকে আমি মনে করি রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ তিনি বোধহয় অত্যন্ত উচ্চ কণ্ঠে দাবি করতে পারেন যে মৌলানা এই বলে কে হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। বলা উচিত বাংলাদেশের 14 কোটি মানুষের উদ্দেশ্যে বলে তিনি এই কথা বলতে পারেন। আমি মনে করি যে যে আসলে তিনি আওয়ামী লীগ ঘোরানার মানুষ আর নয়, তিনি গোটা বাংলাদেশ ঘোরানার মানুষ, তিনি আমাদের মানুষ। তিনি আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, তিনি জাতীয় সকল দলের জন্য, সকল মতের জন্য, সকল মতের জন্য তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি কোন দলের নয়, দেশের রাষ্ট্রপতি এটি প্রতিভাত হয়েছে এবং তিনি তার আচরণে, তার কাজে বিগত দিনেও সেটা প্রমাণ করেছেন। এই কারণে বলেছি যে মৌলানা এই বলে কিন্তু আমি তোমার বাজারে লোক, তিনি সেটা বলতে পারেন না। আমাদের হাতে আরেকটি দৈনিক আছে, দৈনিক রূপসী গ্রাম পত্রিকা। দৈনিক রূপসী গ্রামের যে প্রধান শীর্ষ সংবাদটি করা হয়েছে, কক্সবাজারের গোয়া চিকিৎসকদের দৌরাত্ম বেড়েই চলেছে। এছাড়াও যে জেলায় যে ইবতেদায়ী ও প্রাথমিক সমাপনী পরীক্ষার কথা বলা হয়েছে, এখানে একটি সম্ভাবনা সংবাদ রয়েছে, সেটা হচ্ছে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর হবে। পটুয়াখালীতে কলাপাড়ায় পায়রা বন্দর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনাব নজরুল ইসলাম কলাপাড়ায় পায়রা বন্দর উদ্বোধন করলেন শেখ হাসিনা। তার আগে থেকে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর আজকে 12 বছর ধরে চলছে এর নির্মাণ প্রক্রিয়ার কাজ। তাহলে আমরা পায়রার আগে আমাদের সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো না, এটি অলরেডি উদ্বোধন হয়ে গেল। আসলে কি কোনো রাজনৈতিক ব্যর্থতা এর পিছনে কাজ করেছে? আসলে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, যেটি কক্সবাজারে মহেশখালীর সোনাদিয়া উপকূলে হওয়ার কথা, এটি অনেকটা এর যারা, আমি বলবো এটা যারা কনজিউমার, মানে এই বন্দরটি যারা ব্যবহার করবে, এটি একটি আমাদের আন্তর্জাতিক বিষয়। এখানে যেটি আমরা বন্দর তৈরির পেছনে আমাদের দেশ যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তেমন পাশাপাশি রাষ্ট্রগুলা যারা তাদের বিভিন্ন পণ্য বিভিন্ন রাষ্ট্রে পরিবহন করে, তাদের জন্য এটি একটি ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করা হবে এবং তাদেরও যে পরিবহনের ক্ষেত্রে তারা অর্থনৈতিকভাবে সফল হবে। এবং এটির পেছনে তারা আন্তর্জাতিক একটি বিষয় জড়িত আছে, এখানে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় জড়িত আছে, এখানে তাদের ইনভেস্টমেন্টের বিষয় জড়িত আছে, এখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোরও একটি নিজস্ব রাজনৈতিক বিষয়, ভৌগোলিক রাজনৈতিক বিষয় জড়িত আছে। এবং এটি যতটুক আমার ধারণা এবং আপনি জানেন, এটি আসলে পরিকল্পনাটা দীর্ঘমেয়াদী, তাই এখানে তাড়াহুড়া করার অথবা উদ্বোধন নামে কোনো বিষয় নেই, আনুষ্ঠানিকতা চাইতে কাজটা হওয়া জরুরি। তো এটা ওইভাবে উচ্চ পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এখানকার ইনভেস্টমেন্ট এবং এটার বিষয়ে আলোচনা চলছে। এটা হয়তো এই সরকারের সময়ে খুব কিছু না হলেও আশা করছি পরবর্তীতে যে সরকার আসবে সেই সময় কোন সরকারের কারণে নয়, জাতীয় নিজস্ব প্রয়োজনেই এই সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর হবে তেমন প্রত্যাশাই করছে। দর্শক, আমাদের হাতে আরো কয়েকটি দৈনিক রয়েছে। দৈনিক সমুদ্র বার্তা প্রধান যে শীর্ষ সংবাদটি আছে, আজ থেকে শুরু হচ্ছে পিএসসি পরীক্ষা। আর সেকেন্ডে যেটা করা হচ্ছে, বিএনপি ধর্মের নামে রাজনীতি করছে প্রধানমন্ত্রী। তারপরে রয়েছে দৈনিক বাকখালী, আমাদের যে স্থানীয় দৈনিক বাকখালীতে যে প্রধান যে শীর্ষ সংবাদটি রয়েছে, সেটিও হচ্ছে রাষ্ট্রপতির সাথে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার সাক্ষাতের কথা রয়েছে। সেকেন্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে রোববার থেকে সপ্তাহব্যাপী হরতাল। আসলে এই তোরা বলুন তো আপনি, যে রোববার থেকে যদি সপ্তাহব্যাপী হরতাল হয়, তাহলে আবারও হরতালের যে আকণ্ঠে দেশ নিমজ্জিত হয়ে যাবে, বিষয়টি কোথায় গিয়ে যাচ্ছে? আসলে বিষয়টিকে আমি আসলে এভাবে দেখি, আমরা আসলে যখন ইন্টারমিডিয়েট পর্যায়ে স্টুডেন্ট ছিলাম, তখন আসলে আমরা একটা গান করতাম, মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব উড়োজাহাজেতে চড়ি, 5 স্টার হোটেলে রেস্টপিনে বলো কেমন বাংলা বলি, সবার সমিতিতে করতালি পাবো কেহ দিল টুমালা, হয়তো বা কোনো দুর্গকে মরে পেছনে বলিবে সারা, রসে রসি বলে ধরেছি রাজনীতি নিয়ে গেমটি, আগামীতে হতে পারে যদি একজন এমপি। আমি এখানে ঠিক যা দেখতে পাচ্ছি পুরোটাই আমি আসলে বিষয়টিকে এভাবে বলতে পারি যে হরতাল কি কারণে করা হচ্ছে, হরতালটা করা হচ্ছে বোধহয় ওই আবারও মন্ত্রী হওয়ার জন্য, আবারও লুটো তুলে নেওয়ার জন্য, আবারও দেশি গাড়ি বানানোর জন্য, অর্থ পাচারের জন্য। অর্থাৎ আমি যেটাকে ভেবে দেখি যে
এই হত্যা হচ্ছে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য, দেশের সম্পদ হানি করার জন্য। আপনার এটাকে আসলে আরো কিভাবে বলা যায় যে রেলগাড়ি উঠছে তো উঠছে, ভাসছে তো ভাসছে, বাসটা মুখোমুখি টুকুটুকি করছে। মূলত বিষয়টা ঠিক এইরকম। তো হরতালের যে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়, হরতালের যে ব্যক্তির সম্পদের ক্ষয়, হরতালের যে সমাজের ক্ষয়, হরতালের কারণে আমার যে চিন্তার দৈন্যতা, সবকিছু মিলে আমি মনে করি যে বাংলাদেশ একটা বন্ধ অবস্থার দিকে মানুষের লাশের উপর যে আমাদের আরোপণ হচ্ছে, এই হচ্ছে বিষয়। দর্শক, আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে, দৈনিক সমুদ্র মাত্র। প্রশাসনের নাকের ডগায়, যে শীর্ষ সংবাদটি রয়েছে, প্রশাসনের নাকের ডগায় বাকখালী মোহনায় চলছে জলদস্যুতা। আর যে সেকেন্ড লিঙ্কটি রয়েছে, দীর্ঘ মেয়াদী হতে পারে সর্বদলীয় সরকার। আর একটি সংবাদ এখানে রয়েছে যে শহরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, 2 ডাক্তারকে জরিমানা, 4 প্রতিষ্ঠান সিলগালা। আর একটি সংবাদ রয়েছে, বেচা বিক্রি না থাকায় ঝিনুকজীবী 1,500 পরিবারের দুর্ভোগ চরমে। নাটক পর্যটকের কক্সবাজারের সৈকত এখন বিরাট ভূমি। আসলে রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের পর্যটন হচ্ছে না। এছাড়াও আবার পাশাপাশি যে জলদস্যুতা চলছে বাকখালী মোহনার এখন খুব কাছাকাছি জায়গায়। আর এছাড়াও এখানে আরেকটি সংবাদ রয়েছে যে ডাক্তার, আমাদের স্বাস্থ্য নেই, যে ডাক্তারদেরকে ভুয়া ডাক্তারদেরকে জরিমানা করলো। সার্বিক বিষয় নিয়ে আসলে কক্সবাজারের সার্বিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মুজিব, আপনার দৃষ্টিকোণ থেকে? এখানে যদি আমি প্রথমে বলি, কক্সবাজারের পর্যটন শিল্প, এটা আমরা দেখছি দীর্ঘ 2 বছর ধরে, আরো আগে থেকে এটা আমরা চাচ্ছি। এখানে কক্সবাজারের সরকারি উদ্যোগে না হলেও বেসরকারি উদ্যোগে 1000 কোটি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, এবং কক্সবাজারকে কেন্দ্র করে লাখো মানুষ কক্সবাজার শহরমুখী হয়েছে এই সমস্ত পর্যটন কেন্দ্রিক ব্যবসাগুলোকে কেন্দ্র করে। আর পাশাপাশি যে রাজনৈতিক অস্থিরতা এবং হরতাল চলছে, আমি এই হরতালের বিষয়ে আমি বর্তমান জাতীয় সংসদ যেহেতু এখনো অব্যাহত আছে এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আওয়ামী লীগ এবং মহাজোট সরকারের এমপিরা সেখানে আছেন, ওনারা অনেক বিল পাস করেছেন, যেটি বর্তমানে আমাদের রাজনৈতিক যে নির্বাচন নিয়ে কথা চলছে সেখানেও তারা সাংবিধানিক ভাবে এটা স্থান করে নিয়েছেন। আমি আশা রাখবো বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি যাতে ক্ষতি না হয়, বিশেষ করে পর্যটন শিল্প, তারপরে আপনার গার্মেন্টস শিল্প এবং যে কাঁচামাল কৃষি শিল্প সহ আমরা যেগুলো বিদেশে রপ্তানি করে আমরা 1000 কোটি টাকা এখানে বৈদেশিক মুদ্রা অর্জন করি, পাশাপাশি একে কেন্দ্র করে যে হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ এটার পেছনে জীবিকা নির্বাহ করে। এবং পাশাপাশি যে কিছুক্ষণ আগে আমাদের আলোচককে পরীক্ষার বিষয়ে যে আলোচনা করা হয়েছিল, যেমন পরীক্ষার সময় হরতাল, পর্যটন কেন্দ্রে হরতাল, গার্মেন্টস শিল্পে হরতাল, এই বিষয়ে অন্তত পুরো হরতালের বিরুদ্ধেও কোনো আইন পাস না হলে শুধুমাত্র পরীক্ষার বিষয়ে যাতে পরীক্ষার চলাকালীন সময়ে যাতে কোনো হরতাল কোনো জরুরি কথা, এবং পর্যটন কেন্দ্রগুলোতে যাতে হরতালের আওতায় থাকে এবং এখানে হরতাল না করে, এবং বিশেষ করে গার্মেন্টস শিল্পের জন্য যেগুলো রপ্তানি শিল্প, এখানে যাতে কোনো হরতাল আহ্বান না করে এগুলো একটু সংশোধন পাস করা উচিত করা। অত্যন্ত জরুরি কথা বলেছেন নজরুল ইসলাম। আসলে আমাদের হরতাল সার্বিক অর্থে হরতাল না হলে, পরীক্ষা যাতে ব্যাহত না হয়, পর্যটন যাতে ব্যাহত না হয়, শিল্প যাতে ব্যাহত না হয়, এরকম একটি বিল আনানো দরকার, অথবা এরকম একটি হাইকোর্টের নির্দেশনা থাকা দরকার বলে আমরা মনে করছি। এই মুহূর্তে আমাদের হাতে আছে আরেকটি দৈনিক আলোকিত উখিয়া। প্রধান যে শীর্ষ সংবাদটি রয়েছে, রাষ্ট্রপতির ঘোষণার অপেক্ষায় দেশবাসী। এরপর রয়েছে দৈনিক ইনানি পত্রিকা। দৈনিক ইনানি পত্রিকায় যথারীতি রাষ্ট্রপতির সাথে মাননীয় বিরোধী যে সাক্ষাতের কথা রয়েছে, যে সেকেন্ড লিঙ্কটি করা রয়েছে, দেশের স্বার্থে তৃতীয় শক্তি কে ক্ষমতায় চান না ব্যবসায়ীরা। এখানে স্থানীয় সংবাদ রয়েছে, ঈদগাঁওতে 21 করাত করে চলছে অবৈধ কাপ চিরায়। আসলে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, যে আমরা বলছি যে পরিবেশের জন্য ক্ষতিকর এই যে করাত করগুলো, যেগুলো বৈধ কাপ যে কোনোটাই চিরাই করা হোক না কেন, এই করাত কল থেকে একটি আইনের আওতায় আনা দরকার। এই মুহূর্তে প্রশাসনের যে অবৈধ ভ্রাম্যমাণ অভিযান চলছে, তারপরে করাত করে কিন্তু অবৈধ কাপ চিরাই চলছে। এটা বলতে আসলে কিরকম একটি ব্যবস্থা, কার্যকরী ব্যবস্থা নেওয়া যায়? আমি মনে করি আসলে এই বিষয়ে খুব শক্ত আইনের দরকার আছে। আসলে কাজ ছাড়া, মানে আমি তো এটা বিশ্বাস করি যে এটা আমাদের জীবন ছাড়াই। কারণ
কাঠ গাছ যে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমরা আবার কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছি, গাছ আবার তা গ্রহণ করছে। এইভাবে সে আমার জীবনের উপর একটা যে দারুণ ভূমিকা রাখছে, সেটাকে আবার আমি চালাই করছি। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি আসলে আমার জীবন চালাই দিচ্ছি। সেই উপলব্ধি থেকে, সেই জায়গাটি থেকে আমি মনে করি সরকারের একটা কঠিন সিদ্ধান্তে আসা উচিত যে এটা কিভাবে হবে, কিভাবে চলবে, একটা কঠিন সিদ্ধান্ত আসা উচিত। আমাদের হাতে আরেকটি দৈনিক আছে, দৈনিক দেশ বিদেশ। এখানে প্রধান শিরোনাম তো রয়েছে, আপনারা জানেন যথারীতি বেগম খালেদা জিয়ার রাষ্ট্রপতির সাক্ষাৎ, ছাড়াও রয়েছে একটি বক্স আইটেম, ইরানি হতে পারে দেশের বৃহত্তম সম্ভাবনাময়ী পর্যটন কেন্দ্র। এখানে ছবি দেওয়া হয়েছে, ছবিটি একটি হরিণ অর্থাৎ জীব বৈচিত্র্য সমৃদ্ধ যে ইরানির সৌন্দর্যের কথা এখানে বর্ণনা করা হয়েছে। আরেকটি সংবাদ এখানে দৃষ্টি আকর্ষণীয় সংবাদ আছে, সেটা হচ্ছে অধ্যাপক মোহাম্মদ আলী দলীয় মনোনয়ন পত্র কেনায় মুখে টেকনাফে নির্বাচনী হাওয়ায় নতুন মেরুকরণ। আসলে কি কোনো মেরুকরণ কোনো প্রভাব পড়ছে যে অধ্যাপক মোহাম্মদ আলী যে মনোনয়ন পত্র কিনছে, এটা কি মেরুকরণ নাকি কারোবার জন্য মরুকরণ? প্রজেক্ট কিভাবে দেখছেন? আসলে আওয়ামী লীগের যে মনোনয়ন বিক্রি হচ্ছে, এটা আমাদের বাংলাদেশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ব্যক্তিগত মনোনয়ন বাজার বিক্রি এদের সবচেয়ে সর্ববৃহৎ। এটি 300 আসনের জন্য প্রায় 3000-এর মতো মনোনয়ন বিক্রি করা হয়েছে। এখানে অধ্যাপক মোহাম্মদ আলী আওয়ামী লীগের একজন সাবেক এমপি, উনি মনোনয়ন কিনেছেন। এটা অবশ্যই এটা একটা আমাদের আলোচনা এবং সংবাদের বিষয়, কারণ এখানে আওয়ামী লীগের একজন নির্বাচিত সংসদ সদস্য নির্বাচন বিপুল জনপ্রিয়তা নিয়ে উনি এখনো অব্যাহত আছেন। তো এটা আসলে আওয়ামী লীগের মনোনয়ন কিনলে যে কোনো একটা চূড়ান্ত হয়ে গেল কথা নয়। অধ্যাপক মোহাম্মদ আলী সাহেব সাবেক এমপি এবং প্রভাবশালী আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা, উনি এটা কিনতে পারেন, এটা স্বাভাবিক। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড আছেন, এখান থেকে সিদ্ধান্ত হবে এখানে কে নির্বাচন করবেন, অথবা আওয়ামী লীগের একটা বিষয়, এখানে যাকেই নমিনেশন দেওয়া হোক সবাইকে দলের পক্ষে কাজ করতে হবে। তো এখানে উনি কিনতে পারে, এটা একটা স্বাভাবিক বিষয়। এখানে মেরুকরণ দেখার মেরুকরণের কোনো বিষয় এখানে নাই, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। সর্বশেষ যে দৈনিকটা আমাদের হাতে আছে, দৈনিক কক্সবাজার, কক্সবাজার থেকে প্রকাশিত বহু প্রচারিত দৈনিক। দৈনিক কক্সবাজারের শীর্ষ সংবাদ রাষ্ট্রপতির সাথে খালেদার সাক্ষাৎ, ছাড়াও রয়েছে ছোটদের বড় পরীক্ষা আজ শুরু। জেলার পিএসসি পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া হয়েছে, এপ্রিল পরীক্ষার্থীর সংখ্যা ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া হয়েছে। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ একটি সংবাদ আছে, এসএসসির আগেই ঝরে বসে বহু শিক্ষার্থী। আসলে যে শিক্ষার্থীর যে ঝরে পড়া, যে ড্রপ আউট, শিক্ষার্থীর ঝরে পড়ার কি কি কারণ কক্সবাজারের কনটেক্সটে আপনি শিক্ষক হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন? আমি এটা এভাবে দেখছি যে এসএসসি পরীক্ষার পূর্বে, এখানে এসএসসি পরীক্ষার পূর্ব সময়টাকে আসলে বোঝানো হয়েছে। এসএসসি পরীক্ষার পূর্বে ঝরে যাওয়ার অন্যতম যে কারণটা আমি মনে করি, সেটা হলো যে এর পূর্বে যে টেস্ট পরীক্ষাটা নেওয়া হয়, টেস্ট পরীক্ষায় যারা 2 বিষয় 3 বিষয় 4 বিষয় বা কোনো কোনো ক্ষেত্রে 1 বিষয় যারা ফেল করে, তাদেরকে কিন্তু এসএসসি পরীক্ষাটা অ্যালাউ করা হচ্ছে না। আর দেখুন, কিন্তু আবার জেএসসি পরীক্ষায় যারা পাস করেছে, একটা মেরুন আছে, তাদেরকে অবশ্যই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কিন্তু আমি চাই আমার প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করুক, সঙ্গত কারণে যারা 4 বিষয় বা 5 বিষয় ফেল করেছে, আমি তাদেরকে কেন দেবো? এই কারণে আমি মনে করি যে এই যে টার্গেটের কথা বলা হচ্ছে যে এসএসসি পরীক্ষা টার্গেট ফুলফিল হচ্ছে না, এটা অন্যতম কারণ হচ্ছে এটাই। এই কারণে এটা একটা কথা সরকারের চিত্র, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, দুঃখজনক। যে আমি মনে করি যে যদি সেটা রহিত করা হয়, তাহলে আরো এই পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে। এবার আমিও আপনার জেএসসি পরীক্ষা যারা দেয়, এরা কমপক্ষে 13 থেকে 14 বছর, 12 থেকে 22 বছর কিন্তু বয়স নির্ধারণের বিষয়, বয়স নির্ধারণের বিষয়। সম্ভবত কারণে এই সময়টাকে যারা একটু ধরে রাখতে পারছে না, যে পরিবার তার সন্তানটাকে ধরে রাখতে পারছে না, সে নিজে ধরে রাখতে পারছে না, সমাজটা ওই প্রজন্মটাকে ধরে রাখতে পারছে না, এটা একটু বিপদগামী হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেখানে ঝরে পড়া রোধে আসলে আমাদের কার্যকরী ব্যবস্থা এখানে একটা বিষয়, এখানে ঝরে পড়ার পেছনে উনি বলেছেন দারিদ্রতাও একটা বিষয়। এই সময়টা দেখা যায় কি, আমরা পরিবারের সদস্য সংখ্যা এত বেশি হয়ে যায় যে আমাদের হয়তো পিতা উপার্জন একজনের মাধ্যমে আমরা পুরা সংসারের যে মেনটেন্যান্স, অনেকেই ছেলেরা দেখা যায় যে বাবার সাথে কাজ করে অথবা কোনো একটা হোটেলে কাজ করছে। আপনি যেটা বলছেন দীর্ঘদিন ধরে যে একটা অর্থনৈতিক মন্দাভাব, জলদস্যুতার কারণে মাছ পাচ্ছে না,
পর্যটন শিল্প। পর্যটন শিল্প নিয়ে যেহেতু নিউজটা করা হয়েছে সমসাময়িক সমসাময়িক সময়, এই সময়টা দেখা যায় 1-2 বছর আমাদের এখানে একটা অর্থনৈতিক মন্থন চলছে। এই দারিদ্রতার কারণে হয়তো অনেকে এবং এটার সাথে আমি একটু যোগ করতে চাই যে এই যে এই কথাটা এটা একদম পরিষ্কার, মেয়েদের থেকে কিন্তু ঝড় পড়ছে বেশি ছেলেরা। মেয়েরা কেন ঝড় পড়ছে না? তাহলে সরকার যেহেতু বৃত্তি দেয় সম্পদের কারণে কিন্তু মেয়েরা ঝড় পড়ছে না, বেশি ঝড় পড়ছে। এখানে সরকারের একটা ভালো উদ্যোগ নিয়েছে যে মেয়ে শিক্ষার্থীদের যেহেতু উপবৃত্তির ব্যবস্থা করছে, সেই কারণে ছেলে শিক্ষার্থী ঝরে পড়া খুব বেশি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনা করলাম কক্সবাজার থেকে প্রকাশিত 15টি স্থানীয় দৈনিক নিয়ে, এবং আমাদের যে আলোচক ছিলেন তাদের যে বক্তব্যে উঠে এসছে যে আগামী দিনে অত্যন্ত সম্ভাবনা কক্সবাজার, আর কক্সবাজারের নানা অসঙ্গতিকে পাশ কাটিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে, যার মধ্য দিয়ে শুধু কক্সবাজার একটি জেলা নয়, কক্সবাজার সমগ্র বাংলাদেশকে নিয়ে বিশ্ব বুকে নতুন জায়গা করে দেবে। তেমন প্রত্যাশায় শেষ করবো আজকের আয়োজন। আর দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। তার জন্য আপনার ইন্টারনেট অপশনে গিয়ে www.voicemarina.com লিখে যুক্ত হতে পারেন আমাদের সাথে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।